ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রেপ অফ দ্য লক ক্যান্টো 5। এর আগে আমরা রেপ অফ দ্য লকের ক্যান্টো 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটি ক্যান্টো ইন ডিটেইল ছোট ছোট ক্লাসে পুরোটাই কভার করেছি। আশা করি সেই সমস্ত অংশের ভিডিওগুলি সবাই দেখেছো। যারা যারা এখনো দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত অংশের ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করছি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণই হেল্প হবে। এছাড়াও প্রত্যেকটি ক্যান্টো ওয়াইজ গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তরের ক্লাসও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাই যারা যারাই এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, মাদ্রাসা সার্ভিস কমিশন, আপার প্রাইমারি টেট, ইউজিসি নেট, সেট এবং ওয়েস্ট বেঙ্গল এইচএস এর সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস পেয়ে যাচ্ছ। পাশাপাশি এই সমস্ত এক্সাম ওরিয়েন্টেড আলাদা পেইড মেম্বারশিপ কোর্সও তোমরা আমাদের এই চ্যানেলে, যেখানে প্রত্যেকটি এক্সাম ওরিয়েন্টেড ফুল সিলেবাস কোর্স প্রোভাইড করা হচ্ছে মান্থলি পেইড মেম্বারশিপ গ্রুপে। তাই যারা যারা ইচ্ছুক এই বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল করতে হলে আমাদের এই পেইড মেম্বারশিপ গ্রুপগুলো জয়েন করতে পারো। পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি তোমরা এই সমস্ত এক্সামের জন্য ফুল সিলেবাস নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে হলে সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার উদ্দেশ্যে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আপকামিং এই সমস্ত গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ভীষণই হেল্প করবে। তাই যারা যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করে দিচ্ছি, তোমরা চাইলে এই সমস্ত নোটসগুলো পারচেস করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। এছাড়াও ইংলিশ রিলেটেড কোনো কোয়ারি থাকলে বা যে কোনো ধরনের ইনফরমেশন পেতে হলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কের সাথে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে আমরা শুরু করব রেপ অফ দ্য লকের ক্যান্টো 5। ক্যান্টো 5-এর ওপরে এটা প্রথম ক্লাস। আশা করি আগের ক্লাসগুলো সবাই দেখেছো। যদি না দেখে থাকো ক্রনোলজিক্যালি অবশ্যই দেখে নেবে, তাহলে আজকের এই পার্টটা মানে ক্যান্টো 5-এর প্রথম পার্টটা বুঝতে সবারই সুবিধে হবে। তো দেখো, সবার প্রথমেই বলে রাখি, আলেকজান্ডার পোপের এই রেপ অফ দ্য লকের এই ক্যান্টো 5-এ আমরা ব্যারনের বেলিন্ডার সেই চুরি করা চুল ফেরত দিতে অস্বীকার করার পরে সৃষ্টি সেই বিশৃঙ্খলাটা মানে সেই যুদ্ধটা দেখতে পাবো। এবং এই যুদ্ধের শেষে আমরা দেখব রহস্যজনকভাবে সেই চুলটা কিন্তু অদৃশ্য হয়ে যায় এবং একটি তারা হিসেবে অমরত্ব লাভ করে। তো এই ক্যান্টোটা 18th সেঞ্চুরির সেই উচ্চ সমাজের সেই তুচ্ছতাকে ব্যঙ্গ করে লেখা, এবং এটা রেপ অফ দ্য লকের লাস্ট ক্যান্টো, যেখানে একটা ছোট্ট ঝগড়াকে মহাকাব্যের একদম বিশালতায় উপস্থাপন করা হয়েছে আমরা দেখতে পাই। ক্লারিসাকে দেখতে পাবো, তার স্পিচটা দেখতে পাবো। ক্যান্টোটা শুরুই হচ্ছে ক্লারিসার একটা নৈতিক বক্তৃতা দিয়ে, সেটা আমরা দেখতে পাবো, যেখানে তিনি একটা ক্ষণস্থায়ী সৌন্দর্যের চেয়ে গুড সেন্স এবং গুণের গুরুত্ব নিয়ে কথা বলেছেন, এবং তার কথাগুলো তুচ্ছ বিনোদনে মগ্ন সামাজিক সমাবেশে উপেক্ষিত হয়ে গেছে। পুনর্মিলনের পরিবর্তে থ্যালাস্ট্রিস এবং বেলিন্ডা ভদ্রমহিলা এবং ভদ্রলোকদের মধ্যে একটা হাস্যকর শারীরিক ঝগড়া সূত্রপাত করছে। হোমারের ইলিয়াডের মহাকাব্যিক ইঙ্গিতের সাথে বর্ণিত এই যে লড়াই, এই লড়াইয়ে পাখা এবং রাগান্বিত সেই দৃষ্টি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আম্ব্রিয়েল এই চরিত্রটা তার সৃষ্টি সেই বিশৃঙ্খলা দেখে আনন্দিত হচ্ছে আমরা দেখতে পাবো। বেলিন্ডা ব্যারনের মুখোমুখি হচ্ছে, তার নাকে এক চিমটি নস্যি দিয়ে তাকে সাময়িকভাবে কাবু করেন এবং তার হেয়ার পিন দিয়ে তাকে ভয় দেখান। তিনি তার প্রিয় চুলটা ব্যারনের কাছ থেকে ফেরত চান, কিন্তু সেটা গোলমালের মধ্যে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে চুলটা স্বর্গে আরোহণ করেছে, একটা নতুন নক্ষত্রপুঞ্জে পরিণত হয়েছে, যা চিরকাল বেলিন্ডার নাম বহন করবে। তো ফলে আমরা দেখতে পাই যে কবিতাটা বেলিন্ডাকে একটা আশ্বাস দিয়ে শেষ হয় যে এই কাব্যের অমরত্বের মাধ্যমে তার সেই সমস্ত লুণ্ঠিত চুল বা সম্মান তার নিজের সৌন্দর্যের চেয়েও কিন্তু স্থায়ী খ্যাতি লাভ করবে। বোঝা গেছে? তাহলে এই ক্যান্টো 5-এর প্রধান থিম হিসেবে আমরা কি পাবো না, অভিজাতদের অগভীর বিষয় নিয়ে আচ্ছন্নতাকে ব্যঙ্গ করে এটা লেখা হয়েছে, যেখানে চুলের একটা চুরি যাওয়াকে অংশ করে মহাকাব্যিক যুদ্ধের গুরুত্ব দেওয়া হয়েছে। সৌন্দর্য বনাম গুণ পাবো আমরা এখানে, শারীরিক সৌন্দর্যের ক্ষণস্থায়ী প্রকৃতির বিপরীতে গুণের বা শেষ পর্যন্ত গিয়ে কবিতার দ্বারা প্রদত্ত সেই স্থায়ী খ্যাতির অন্বেষণ আমরা দেখতে পাবো এখানে। এছাড়াও আমরা এখানে নারী পুরুষের সেই লিঙ্গ ভূমিকা দেখতে পাবো, পুরুষদের অহংকারী ফপস এবং মহিলাদেরকে সামাজিক যুদ্ধে
আক্রমণাত্মক বীরাঙ্গনা হিসেবে এখানে চিত্রিত করা হয়েছে। বোঝা গেছে এই সমস্ত কিছু আমরা এই ক্যান্টো 5-এ দেখতে পাবো। তো ক্যান্টো 5-এর ফার্স্ট পার্টে লাইন বাই লাইন আমরা টেক্সট রিডিং শুরু করছি। আশা করছি সবারই ভালো লাগবে, সবাই ভালোভাবে ফলো করবে। দেখো কি বলা হয়েছে। সি সেইড দ্য পিটিং অডিয়েন্স মেল্ট ইন টিয়ার্স বাট ফেট অ্যান্ড জোব হ্যাড স্টপ দ্য ব্যারন্স ইয়ার। পিটিং মানে করুণাবোধ সম্পন্ন অডিয়েন্স, শ্রোতারা, আর মেল্ট ইন টিয়ার্স আবেগে কেঁদে ফেলা। তো এই অংশে আমরা দেখতে পাচ্ছি প্রথমে থ্যালাস্ট্রিস ব্যারনকে বেলিন্ডার চুল কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা আবেগপূর্ণ বক্তৃতা শেষ করছেন এবং তার কথায় শ্রোতারা একদমই অশ্রুসিক্ত হয়ে পড়ছে। কিন্তু ভাগ্য এবং বৃহস্পতি ব্যারনের কান বন্ধ করে দিয়েছিল বলে ব্যারন সম্পূর্ণভাবে অবিচল ছিলেন। মানে সেই মক হেরোইক উপমা ব্যবহার করা হয়েছে এখানে, যেখানে ভার্জিলের সেই এই নিডের আন্না এবং ডিডোর মরিয়া আবেদন সত্ত্বেও সেই অটল থাকা ট্রোজান হিরো তার সাথে ব্যারনের সেই একগুয়েমির তুলনা করা হয়েছে। তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে এখানে। সি সেইড, সি বলতে এখানে থ্যালাস্ট্রিস। তাহলে বলা হচ্ছে যে থ্যালাস্ট্রিসের আবেগপূর্ণ বক্তৃতা শুনে উপস্থিত শ্রোতারা করুণায় আপ্লুত হয়ে চোখের জল ফেলতে শুরু করলো। সে বলল এবং পিটিং অডিয়েন্স মেল্ট ইন টিয়ার। তাহলে সেই যে আবেগপূর্ণ বক্তৃতা তার শুনে পিটিং করুণায় আপ্লুত হয়ে পড়লো, চোখের জল ফেলতে শুরু করলো কারা? অডিয়েন্স, শ্রোতারা। তাহলে এখানে সামান্য একটা চুল কেটে নেওয়ার ঘটনাকে এমন ভাবে দেখানো হয়েছে যেন তা একটা ভয়াবহ ট্র্যাজেডি। অতিরঞ্জিত করে পোপ দেখিয়েছেন সমাজের ভণ্ড আবেগ প্রবণতাকে, তিনি এখানে ব্যঙ্গ করেছেন। বাট ফেট অ্যান্ড জোব, দেখো ফেট মানে নিয়তি, জোব মানে হচ্ছে রোমান দেবতা জুপিটারের কথা বলা হচ্ছে এখানে। তাই ফেট এবং জোবকে এখানে ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে এবং এটা ক্যাপিটালে রয়েছে। তাহলে বলা হচ্ছে ফেট এবং জোব, নিয়তি এবং সেই জুপিটার, হ্যাড স্টপ দ্য ব্যারন্স ইয়ার্স। তাহলে বলছে কিন্তু নিয়তি এবং দেবতা জুপিটার ব্যারনের কান বন্ধ করে দিয়েছিল, সে কিছুতেই শুনতে বা প্রভাবিত হতে চাইছিল না। মানে মহাকাব্যের দেবতাদের হস্তক্ষেপ যেন এখানে একটা তুচ্ছ সামাজিক ঘটনার জন্য ব্যবহৃত হয়েছে। কারণ মহাকাব্যে আমরা কি দেখি, দেবতারা এসে হস্তক্ষেপ করে। এখানে দেখো একটা তুচ্ছ বিষয়, তবুও দেবতারা এসে যেন হস্তক্ষেপ করছে। তাহলে মহাকাব্যিক আঙ্গিক দেওয়া হচ্ছে তুচ্ছ বিষয়কে, সেটা বুঝতে পারা যাচ্ছে। ইন ভেইন থ্যালাস্ট্রিস উইথ রিপ্রোচ অ্যাসেইলস ক্যান মুভ হোয়েন ফেয়ার বেলিন্ডা ফেইলস। ইন ভেইন বৃথা, রিপ্রোচ মানে কি তিরস্কার, অ্যাসল্ট আক্রমণ করে। থ্যালাস্ট্রিস তীব্র ভৎসনা করেও ব্যারনকে কিন্তু নড়াতে পারে না, সবই বৃথা যায়, তার তীব্র ভৎসনাও বৃথা যায়। মানে থ্যালাস্ট্রিসের ক্রোধ এবং নাটকীয় আচরণ সমাজের সেই ভণ্ড সম্মানবোধকে এখানে প্রকাশ করে। পোপ নারী সমাজের সেই কৃত্রিম বীরত্ব সেটাকে এখানে ব্যঙ্গ করেছেন, বুঝতে পারছি। থ্যালাস্ট্রিসকে তিনি ব্যঙ্গ করেছেন যে সে এত বলল, কিন্তু তার সেই সমস্ত তিরস্কার, রিপ্রোচ কি হলো? অ্যাসেইলস, আক্রমণ যেগুলো করেছিল সেগুলো সবই বৃথা গেল, তাই না? ফর হু ক্যান মুভ হোয়েন ফেয়ার বেলিন্ডা ফিলস। তাহলে মুভ মানে প্রভাবিত করা, ফেয়ার সুন্দরী। যদি সুন্দরী বেলিন্ডা নিজেই ব্যারনকে নড়াতে না পারে তবে আর কে পারবে? ফর হু, আর কে পারবে? ক্যান মুভ, নড়াতে, হোয়েন যখন, ফেয়ার বেলিন্ডা ফেলস, বেলিন্ডাই ফেল করেছে। নট হাফ সো ফিক্সড দ্য ট্রজান কুড রিমেইন হোয়াইল আন্না বেগড বা আন্না বেগড অ্যান্ড ডিডো রেজড ইন ভেইন। দেখো এখানে কি বলা হচ্ছে না, নট হাফ অফ ফিক্সড দ্য ট্রজান কুড রিমেইন। ফিক্সড মানে অটল থাকা, ট্রজান মানে ট্রয় নগরীর বীর এনিয়াস। তাহলে এনিয়াস এতটা অটল থাকতে পারেনি যতটা ব্যারন রয়েছে বা ছিল। মানে ব্যারনকে মহাকাব্যের নায়ক এনিয়াসের সাথে এখানে তুলনা করা হয়েছে। বাস্তব ট্র্যাজেডির সঙ্গে একটা চুল কাটা ঘটনার তুলনা করে পোপ এখানে তীব্র একটা ব্যঙ্গ সৃষ্টি করেছেন। ওয়াইল আন্না বেগড, বেগড মানে অনুনয় করা, রেজড মানে ক্রোধে ফেটে পড়া, ইন ভেইন ব্যর্থভাবে। তাহলে আন্না বেগড অ্যান্ড ডিডো রেজড ইন ভেইন। এনিয়াস যখন চলে যাচ্ছিল তখন তার বোন আন্না অনুনয় করছিল, ডিডো ক্রুদ্ধ হচ্ছিল, তবুও সব বৃথা গেল। তাহলে এখানে আমরা আন্না এবং ডিডো রেফারেন্স পেলাম। দেখো এই কবিতায় এই যে বেলিন্ডাকে কার্থেজের রানী ডিডোর সাথে তুলনা করা হয়েছে। সেই যে ভার্জিলের এইনিড মহাকাব্য, সেই মহাকাব্যে এনিয়াস যখন ডিডোকে ছেড়ে চলে যায় তখন ডিডো প্রচন্ড রাগে এবং দুঃখে ফেটে পড়েছিল। ঠিক একইভাবে এই রেপ অফ দ্য লকে পোপ দেখাচ্ছেন যে বেলিন্ডা তার সেই চুলের সেই লকটাকে হারিয়ে যেন ক্ষোভে ফেটে পড়ছেন। তাহলে দেখো এক্ষেত্রে ভার্জিলের মহাকাব্যে আন্না ছিলেন ডিডোর বোন, যিনি ইনিয়াসকে থেকে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিল। মানে গল্পটা এমন ছিল, দেখো ট্রয়ের যুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন ট্রোজান বীর এনিয়াস তার দলবল নিয়ে কার্থেজে এসে পৌঁছয়। এই কার্থেজের রানী ছিল ডিডো, যে ছিল কার্থেজ নগরের প্রতিষ্ঠাতা।
তো যখন এনিয়াস তার দলবল নিয়ে কার্থেজে এসে পৌঁছয় তখন দেবী ভেনাসের চক্রান্তে ডিডো এই ইনিয়াসের প্রেমে পড়ে যায়। ডিডো যখন প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল যে তার মৃত স্বামীর স্মৃতির প্রতি অনুগত সে থাকতে চেয়েছিল, সেই ধরনের প্রেমে পড়তে চায়নি, তখন কিন্তু তার বোন আন্না তাকে উৎসাহিত করে। আন্না বলে যে ইনিয়াসের সাথে বিয়ে করলে কার্থেজ আরো কিন্তু শক্তিশালী হবে, তাকে উৎসাহ যোগায় তার সাথে প্রেম করাতে, মানে ইনিয়াসের সাথে। তো ফলে দেখা যায় যে ডিডো এবং ইনিয়াস সুখেই দিন কাটাচ্ছিল এবং ডিডো মনে করতেন যে তারা বিবাহিত, কিন্তু ইনিয়াসের নিয়তি ছিল ইটালিতে গিয়ে রোম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। তো জিউস মানে দেবরাজ জুপিটার তার বার্তাবহক মার্কারিকে পাঠিয়ে ইনিয়াসকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দেন। ইনিয়াস তার ভালোবাসা তখন বিসর্জন দিয়ে গোপনে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তো ডিডো যখন ইনিয়াসের চলে যাওয়ার খবরটা পান তখন তিনি প্রচন্ড ক্ষুব্ধ এবং শোকাতুর হয়ে পড়েন। তিনি তার বোন আন্নাকে পাঠান ইনিয়াসকে অনুরোধ করতে যাতে তিনি আরো কিছুদিন কার্থেজে ডিডোর সাথে থেকে যান, কিন্তু ইনিয়াস দেবতাদের নির্দেশে অনড় থাকেন। আন্নার কোনো অনুরোধই তার কান পর্যন্ত পৌঁছয় না। ফলে আশাহত হয়ে ডিডো আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তিনি আন্নাকে একটা চিতা বা পায়ার তৈরি করতে বলেন, এই অজুহাতে যে তিনি ইনিয়াসের ফেলে যাওয়া জিনিসপত্র সেখানে পুড়িয়ে তার স্মৃতি মন থেকে মুছে ফেলবেন। আন্না আসল উদ্দেশ্য বুঝতে না পেরে চিতা তৈরি করে দেন। ইনিয়াসের জাহাজ যখন বন্দর ছেড়ে চলে যাচ্ছিল, মানে কার্থেজের বন্দর ছেড়ে, তখন ডিডো সেই চিতার ওপরে উঠে ইনিয়াসের দেওয়া তলোয়ার দিয়ে নিজেকে পুরোপুরি শেষ করে দেয়। আন্না যখন ছুটে আসে তখন সব শেষ হয়ে গেছে। তিনি তখন তার মৃত বোনকে জড়িয়ে ধরে শুধুমাত্র বিলাপ করতে থাকেন। তো এই যে আন্না গিয়ে ইনিয়াসকে রিকোয়েস্ট করছে ইনিয়াস যাতে না চলে যায়, এবং ইনিয়াস সেই রিকোয়েস্টে কোনো কর্ণপাত করছে না, সেই উদাহরণটাই এখানে তুলে ধরা হয়েছে যে আন্না বেগড অ্যান্ড ডিডো রেজড ইন ভেইন। যে যখন আন্না অনুনয় করছিল এবং ডিডো ক্রোধে ফেটে পড়ছিল, মানে এনিয়াস যখন চলে যাচ্ছিল তার বোন আন্না অনুনয় করছিল, ডিডো ক্ষুব্ধ হচ্ছিল, তবুও সবই বৃথা গিয়েছিল কারণ এনিয়াস তো চলে গিয়েছিল। সেই কথাটা এখানে বলা হয়েছে যে একই রকম ভাবে ব্যারনকে এত রিকোয়েস্ট করার পরেও সে কিন্তু কোনো কিছুই শোনেনি। থ্যালাস্ট্রিসের এত বক্তব্য কোনোটাই যেন তার কান পর্যন্ত পৌঁছয়নি, যেন জুপিটার এবং ফেট এসে তার কান বন্ধ করে দিয়েছিল, সে যাতে না বিচলিত হয়। বোঝা গেছে তাহলে কেন রেফারেন্স টানা হয়েছিল আন্না এবং ডিডোর এবং কিভাবে সেটাকে কম্পেয়ার করেছেন আলেকজান্ডার পোপ এখানে। দেখো তারপরে, দেন গ্রেভ ক্লারিসা graceful waved her fan, silence ensued, and thus the nymph began. Then grave Clarissa graceful waved her fan. গ্রেভ গম্ভীর, গ্রেসফুল মার্জিত, ফ্যান মানে হাত পাখা। এরপর গম্ভীর ও মার্জিত ক্লারিসা তার হাত পাখা নাড়িয়ে কথা বলার ইঙ্গিত দেন। ক্লারিসা যুক্তি এবং বিবেকের প্রতীক, হাত পাখা এখানে প্রতীকী অস্ত্র যেটা সৌন্দর্যের চেয়ে বুদ্ধির গুরুত্ব বোঝাচ্ছে। আর সাইলেন্স এনসুয়েড, এনসুয়েড মানে হচ্ছে অনুসরণ করা। আর নিম্ফ, নিম্ফ মানে তো আমরা জানি সেই তরুণী। তাহলে সবাই নীরব হয়ে গেল এবং তখন ক্লারিসা কথা বলা শুরু করলো। তাহলে দেখো এতক্ষণ থ্যালাস্ট্রিসের সেই বক্তব্য শুনে অডিয়েন্স কি হয়েছিল না, অডিয়েন্স একদমই আবেগময় হয়ে গিয়েছিল, তাই না? কিন্তু যার জন্য বলা সেই ব্যারন যেন তার কান যেন ফেট এবং জোব এসে বন্ধ করে দিয়েছিল, তাই থ্যালাস্ট্রিসের সমস্ত সেই রিপ্রোচ সবই কিন্তু তিরস্কার, সবই বৃথা গিয়েছিল। কারণ বেলিন্ডা স্বয়ং যাকে বিচলিত করতে পারেনি, থ্যালাস্ট্রিসের সেই বক্তব্য কি করে বিচলিত করতে পারবে? যখন আন্না অনুনয় করছিল এবং ডিডোর ক্রুদ্ধ হয়ে ফেটে পড়াটাও বৃথা গিয়েছিল সেই ভার্জিলের এই নেটে, তবুও তো সেই এনিয়াস চলে গিয়েছিল। ঠিক একই অবস্থা যেন ব্যারনের। এক্ষেত্রে থ্যালাস্ট্রিয়াস, বেলিন্ডা দুজনই কিন্তু ব্যর্থ হলো ব্যারনকে মুভ বা বিচলিত করতে বা তাকে এই জায়গাটা থেকে সরে আসতে। তারপরে এখানে কি বলা হচ্ছে যে এরপর গম্ভীর এবং মার্জিত ক্লারিসা তার হাত পা নাড়িয়ে কথা বলার ইঙ্গিত দিচ্ছে। ক্লারিসা স্পিচ শুরু হচ্ছে, সবাই নীরব হয়ে গেল, ক্লারিসা কথা বলা শুরু করলো। মানে আবেগের পরে যুক্তির প্রবেশ হচ্ছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। ক্লারিসার বক্তৃতা আসলে পোপের নিজস্ব একটা নৈতিক যেন বক্তব্য। কি বলবে ক্লারিসা দেখো এর পরে প্যারাগ্রাফে সেটা বর্ণিত। সে why are beauties praised and honored most? The wise man's passion and the vain man's toast. দেখো কি বলা হচ্ছে, বিউটিজ সুন্দরী নারীরা, প্রেইজ প্রশংসিত, অনার্ড সম্মানিত। বলো তো কেন সুন্দরী নারীরাই সব থেকে বেশি প্রশংসা এবং সম্মান পান? কে বলছে? ক্লারিসা বলছে। তাহলে শুরু হয়েছিল থ্যালাস্ট্রিস দিয়ে, শেষ হয়েছে ক্লারিসা দিয়ে। দ্য ওয়াইজ ম্যানস প্যাশন অ্যান্ড দ্য ভেইন ম্যানস টোস্ট। তাহলে ক্লারিসা প্রশ্নের মাধ্যমে সমাজের রূপকেন্দ্রিক মানসিকতাকে চ্যালেঞ্জ করছে। পোপ এখানে রেটোরিক্যাল একটা কোয়েশ্চেন ব্যবহার করে দিয়েছেন। দেখো কি বলেছেন, যে ওয়াইজ ম্যান জ্ঞানী ব্যক্তি, ভেইন ম্যান অহংকারী বা ফাঁপা মানুষ,
টোস্ট যার নামে পান করা হয়, মানে সমাজের ফ্যাশন আইকন। কেন সুন্দরী নারীরা বা কেন সুন্দরী নারী জ্ঞানীর আবেগের বিষয় হয়, আবার অহংকারীর গর্বের বস্তু হয়ে ওঠে, মানে নারীকে মানুষ হিসেবে নয়, যেন ভোগের বস্তু হিসেবে দেখার সমালোচনা করা হচ্ছে। মানে পোপ পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গিকেও কিন্তু বিদ্রুপ করে দিলেন একসাথে। দেখো, why decked with all that land and sea afford, why angels called and angels like adored। দেখো, ডেকড মানে সাজানো, ল্যান্ড অ্যান্ড সি অ্যাফোর্ড স্থল ও সমুদ্রের সব সম্পদ। কেন নারীদের স্থল এবং সমুদ্রের সব মূল্যবান জিনিস দিয়ে সাজানো হয়, বোঝা গেছে। এবং তারপরের লাইনটা দেখো, why angels called and angels like adored, angels দেবদূত, adored পূজিত। কেন নারীদের দেবদূত বলা হয় এবং দেবদূতের মতো পুজো করা হয়? তাহলে বিলাসিতা এবং বাহ্যিক সাজসজ্জার প্রতি সমাজের অতিরিক্ত মোহের সমালোচনা করা হচ্ছে। কেন নারীদেরকে দেবদূত বলা হচ্ছে, দেবদূতের মতো পূজা করা হচ্ছে? নারীকে অতিমানবীয় করে তোলা আসলে এক ধরনের ভণ্ড শ্রদ্ধা। পোপ দেখাচ্ছেন এই প্রশংসা বাস্তবে ফাঁপা এবং ক্ষণস্থায়ী, তাই না? why round our coaches crowd and white globed, why bows the sidewalks from its inmost rows। বলা হচ্ছে কোচেস মানে বিলাসবহুল গাড়ি, হোয়াইট গ্লোব বো মানে হচ্ছে ফ্যাশন প্রিয় ভদ্রলোকেরা। কেন ফ্যাশন প্রিয় যুবকেরা সাদা সেই যে দস্তানা পরে নারীদের গাড়ির চারপাশে ভিড় করে? সমাজের কৃত্রিম সৌন্দর্য প্রেমের ভান প্রকাশ পাচ্ছে এর দ্বারা, মানে ভালোবাসা নয়, যেন প্রদর্শন করতেই চাইছে সবাই। why bows the side box from its inmost rows, সাইড বক্স মানে থিয়েটারের অভিজাত আসন, বোজ মানে সম্মান জানায়। কেন থিয়েটারের সেই অভিজাত আসন থেকে লোকেরা নারীদের দিকে ঝুঁকে অভিবাদন জানায়? মানে সামাজিক অনুষ্ঠানে নারীকে দর্শনীয় বস্তু বানানোর যেন সমালোচনা করেছেন তিনি এখানে। হাউ ভেইন আর অল দিস গ্লোরিজ, অল আওয়ার পেইনস, আনলেস গুড সেন্স প্রিজার্ভ হোয়াট বিউটি গেইনস। ভেইন বৃথা, গ্লোরিজ গৌরব, পেইনস কষ্ট। এই সব গৌরব এবং সাজসজ্জার চেষ্টা আসলেই কতই না বৃথা, তাই না? সৌন্দর্য এবং বাহ্যিক সম্মান অস্থায়ী এবং অর্থহীন, এটাই নৈতিক উপলব্ধি। তাহলে গুড সেন্স মানে সুবিচার বা নৈতিক বুদ্ধি, প্রিজার্ভ মানে রক্ষা করা। তাহলে যদি সুবিবেচনা না থাকে তবে সৌন্দর্য যা অর্জন করে তা টিকে থাকে না। মানে কবির সেই নৈতিকতা এখানে স্পষ্টভাবে প্রকাশিত। সৌন্দর্যের চেয়ে বুদ্ধি ও চরিত্র কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। দ্যাট ম্যান মে সে হোয়েন উই দ্য ফ্রন্ট বক্স গ্রেস, বিহোল্ড দ্য ফার্স্ট ইন ভার্চু অ্যাজ ইন ফেস। দ্যাট ম্যান মে সে, যেন আমরা যখন সামনের আসনে বসি তখন লোকেরা বলতে পারে। ফ্রন্ট বক্স মানে থিয়েটারের সামনের অভিজাত আসন, গ্রেস মানে অলঙ্কৃত করা। সমাজের দৃশ্যমানতা বনাম নৈতিক মর্যাদার দ্বন্দ্ব দেখানো হয়েছে। বিহোল্ড মানে কি দেখা, দ্য ফার্স্ট ইন ভার্চু, ভার্চু নৈতিকতা চরিত্র, ফেস সৌন্দর্য। দেখো সে চরিত্রে যেমন শ্রেষ্ঠ রূপেও তেমন, মানে আদর্শ নারী কি, যার রূপ ও চরিত্র একই সঙ্গে উন্নত। পোপ এখানে নৈতিক আদর্শের কথা বলেছেন। ওহ, if to dance all night and dress all day charmed the smallpox or chased old age away। তাহলে ড্যান্স অল নাইট সারা রাত নাচা এবং ড্রেস অল ডে সারাদিন সাজগোজ। আহা, যদি সারাদিন নাচ বা সারাদিন সাজগোজ, মানে উচ্চবিত্ত সমাজের সেই ফাঁপা জীবনযাত্রাকে ব্যঙ্গ করে বলছেন, যদি সারাদিন নাচ বা সারাদিন সাজগোজ, যদি এইসবই গুটি বসন্ত, যদি এসবই গুটি বসন্ত এবং বার্ধক্য দূর করে দিতে পারতো, স্মল পক্স গুটি বসন্ত চেস যাবে দূর করে দিত, মানে সৌন্দর্য রোগ এবং বার্ধক্যের কাছে এখানে অসহায় বলছে যে সৌন্দর্য যদি সেই রোগ বা সেই বার্ধক্যকে হারিয়ে ফেলতে পারতো, মানে প্রকৃত সত্যের সামনে সমাজের ভণ্ডতা এখানে ভেঙে পড়ছে, কারণ এগুলো তো পারে না। যদি বলছে হু উড নট স্কন হোয়াট হাউসওয়াইফস কেয়ার্স প্রডিউস। তারপরে কি বলা হচ্ছে, স্কন মানে তুচ্ছ জ্ঞান করা, হাউসওয়াইফ কেয়ার্স মানে গৃহস্থালীর কাজকর্ম, প্রডিউস ফলাফল। তাহলে গৃহিণীর দৈনন্দিন পরিশ্রমের ফলকেই বা তুচ্ছ মনে করবে না। তাহলে উচ্চবিত্ত সমাজের মানুষ গৃহস্থালীর উপযোগী কাজকে অবহেলা করে, তাই না? পোপ এই মানসিকতাকে ব্যঙ্গের মাধ্যমে এখানে প্রশংসা করছে যে সারাদিন ওই নাচ এবং সারাদিন ওই সাজগুজি যদি স্মল পক্স ওল্ড এজকে করে দিতে পারতো, হু উড নট স্কর্ন, তাহলে কে অবজ্ঞা করতো না হোয়াট হাউসওয়াইফস কেয়ার্স প্রডিউস, যেটা গৃহ কর্মে নিপুণ সেই গৃহিণীর যত্নটা উৎপন্ন করে বা সেই গৃহিণীর দৈনন্দিন শ্রমের ফলকে কেই বা তুচ্ছ মনে করবে না।
কেউ কি তুচ্ছ মনে করতো না? মানে ক্লারিসার মতে সারাদিন নাচ বা সারাদিন সেজেগুজে থাকলেই গুটি বসন্ত বা বার্ধক্য দূর হবে না, বরং নারীর গুণই তার আত্মাকে জয় করে, কেবল বাহ্যিক সৌন্দর্য চোখকে আকর্ষণ করে। তাই বলা হচ্ছে এগুলোই যদি এই স্মল পক্স এবং এই ওল্ড এজকে হারিয়ে দিতে পারতো, তাহলে তো ওই যে হাউস ওয়াইফ মানে নারীর যে গুণ সেগুলোকে সবাই অবজ্ঞা করে দিত। এই যে বলেছে হুড নট স্কর্ন, কে অবজ্ঞা করতো না এই যে গৃহিণীর যত্ন সমূহকে, তাই না? গৃহিণীদের যত্নকে। তাহলে এই যে নাচ বা গান সেজে থাকা এগুলো কিন্তু কখনোই বার্ধক্য দূর করতে পারবে না। নারীর গুণই তার আত্মাকে জয় করে এবং কেবল বাহ্যিক সৌন্দর্যই চোখকে আকর্ষণ করে। বোঝা গেছে? অর হু উড লার্ন one earthly thing of use to patch ne ugly might become a saint, nor could it sure be such a sin to paint. দেখো কি বলা হচ্ছে এক্ষেত্রে, or who would learn earthly ব্যবহারিক of use উপকারী, কেই বা কোনো ব্যবহারিক বা উপকারী বিষয় শিখতে চাইবে যদি ওই যে সাজগোজ সেটাই কিন্তু বার্ধক্য এবং স্মল পক্স যদি হারিয়ে দেয়, তাহলে অভিজাত সমাজের আলস্য এবং অবাস্তব জীবনযাপনকে বিদ্রুপ করা হচ্ছে। টু প্যাচ, প্যাচ মানে কি? মুখে সৌন্দর্য চিহ্ন মানে বিউটি প্যাচ লাগানো। নে আগল মানে কটাক্ষ বা ফ্লার্ট করে তাকানো। আগল মানে কটাক্ষ বা ফ্লার্ট করে তাকানো। সেন্ট সাধু ব্যক্তি। মুখে সৌন্দর্য চিহ্ন লাগানো কিংবা ফ্লার্ট করা এসব কাজ নাকি সাধুর পক্ষেই মানানসই। মানে সমাজ কিভাবে নৈতিকতা নিজের সুবিধা মতো ব্যবহার করে সেটাকেই তিনি তীব্র ব্যঙ্গ করেছেন। নর কুড ইট শিওর বি সাচ আ সিন টু পেইন্ট। পেইন্ট মানে প্রসাধনী, ব্যবহার করা সিন পাপ। মেকআপ করাও নিশ্চয়ই তেমন বড় কোনো পাপ নয়। মানে বাহ্যিক সৌন্দর্যের প্রতি সমাজের অতিরিক্ত আসক্তি এখানে তিনি তুলে ধরেছেন। বাট সিন্স অ্যালাস ফ্রেইল বিউটি মাস্ট ডিকে, কার্লড অন curled or uncurled, since lock will turn to grey. Since painted or not painted, all shall fade, and she who scorn a man must die a man. কি বলা হচ্ছে দেখো, যে কিন্তু হায় ফ্রেইল মানে ক্ষণস্থায়ী, ডিকে ক্ষয়প্রাপ্ত হওয়া, কিন্তু হায় এই দুর্বল সৌন্দর্য তো একদিন ক্ষয়প্রাপ্ত হবেই। মানে কবিতার এখানে সুরটা একদমই নৈতিক দিকে চলে গেছে, গম্ভীর সুর, সৌন্দর্যের ক্ষণস্থায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। কার্ড মানে সেটা সাজানো গোছানো, বা আনকার্ড মানে না সাজানো গোছানো হোক। লক্স মানে সেই কেশ রাশি, গ্রে মানে বার্ধক্যের চিহ্ন। তো চুল সাজানো হোক বা না হোক একদিন তো পাকবেই, মানে বার্ধক্য তো কেউ ঠেকাতে পারবে না। সিন্স পেইন্টেড সাজানো মুখ, অর নট পেইন্টেড বা না সাজানো হোক, অল শ্যাল ফেড ম্লান হয়ে যাবেই। মানে মেকআপ করা হোক বা না হোক সব সৌন্দর্য একদিন ফিকে হয়ে যাবে। কৃত্রিম সৌন্দর্য প্রকৃতির নিয়মে বিলীন হয়ে যাবে এক। অ্যান্ড শি হু স্কর্ন আ ম্যান মাস্ট ডাই আ মেইড, এবং সেই নারী যে অহংকারে পুরুষকে একদিন প্রত্যাখ্যান করেছিল তাকেও অবিবাহিত অবস্থাতেই মরতে হবে। মেইড মানে অবিবাহিত নারী, স্কর্ন মানে অহংকারে প্রত্যাখ্যান করা। তাহলে অতিরিক্ত অহংকারের বিরুদ্ধে একটা সতর্কবাণী। যারা রূপ যৌবন থাকাকালীন এত অহংকার করেছিল, প্রত্যেক পুরুষকে প্রত্যাখ্যান করেছিল, তারা দেখবে বিনা পুরুষে অবিবাহিত হয়েই তারা মরবে। এতই অহংকার ছিল যে তাদের আর পাবেই না পুরুষ। সমকালীন সেই সমাজের বিবাহ সংক্রান্ত বাস্তবতাকে তিনি যেন প্রতিফলিত করেছেন এখানে। হোয়াট then remains but will our powers to use, and keep good humor still whatever we lose, and trust me dear, good humor can prevail when airs and flights and screams and scolding fail. দেখো পাওয়ার্স মানে প্রভাব বা ক্ষমতা, তাহলে আমাদের ক্ষমতাকে ভালোভাবে ব্যবহার করা ছাড়া আর কি বা থাকে? মানে সৌন্দর্যের বদলে বিবেক ও বুদ্ধির ব্যবহারটা জরুরি তাহলে। and keep good humor still whatever we lose, গুড হিউমর সুস্বভাব, হাসি খুশি মনোভাব, আর যাই হারাই না কেন ভালো মেজাজ বজায় রাখা উচিত। চরিত্র ও স্বভাবই প্রকৃত সৌন্দর্য। অ্যান্ড ট্রাস্ট মি, কে বলেছেন? পোপ। এবং বিশ্বাস করো, গুড হিউমর ক্যান প্রিভেইল মানে জয়ী হওয়া। বিশ্বাস করো ভালো স্বভাবই শেষ পর্যন্ত জয়ী হয়। মানে নৈতিক গুণ বাহ্যিক সৌন্দর্যের চেয়ে শক্তিশালী। হোয়েন এয়ার্স মানে ভান করা, অহংকার। ফ্লাইটস মানে আবেগের বিস্ফোরণ, এবং স্ক্রিমস চিৎকার, স্কোল্ডিং বকাঝকা, ফেইল। যখন ভান আবেগ চিৎকার আর ঝগড়া কোনো কাজে আসে না, তখন কি আসবে? তখন ভালো স্বভাবই শেষ পর্যন্ত কিন্তু জয়ী হয়ে যাবে। মানে বেলিন্ডার আচরণের প্রতি সূক্ষ্ম একটা ইঙ্গিত, যুক্তি এবং সংযমের প্রশংসা করা হয়েছে এখানে। বিউটিজ ইন ভেইন দেয়ার প্রিটি আইজ মে রোল, চার্ম স্ট্রাইক দ্য সাইড বাট মেরিট উইন দ্য সোল। দেখো বিউটিজ সুন্দরীরা, তাই না? ইন ভেইন বৃথা, তাহলে সুন্দরীরা চোখ ঘুরিয়ে আকর্ষণ করার চেষ্টা করলেও সেটা তখন বৃথা।
বাহ্যিক আকর্ষণ দীর্ঘস্থায়ী হয় না। চমস মানে বাহ্যিক সৌন্দর্য, স্ট্রাইক আঘাত করা, মেরিট নৈতিক মূল্য। তাহলে সৌন্দর্য চোখকে আকর্ষণ করে, কিন্তু চরিত্র মন জয় করে নেয় পুরোপুরি। তাহলে কবিতার এই যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নৈতিক শিক্ষা এখানেই রয়েছে। বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, গুণই কিন্তু চিরস্থায়ী। তাই তিনি বলেছেন যে সুন্দরীরা চোখ ঘুরিয়ে আকর্ষণ করার চেষ্টা করলেও তখন তা বৃথা হবে। সৌন্দর্য চোখকে আকর্ষণ করতে পারবে, কিন্তু চরিত্রটা আগে তো ভালো করতে হবে, কারণ চরিত্রটা মনকে আকর্ষণ করবে, যেটা দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। তাহলে ক্লারিসার বক্তৃতার একটা উপসংহার পেলাম এখানে আমরা। পোপের নৈতিক দর্শনের স্পষ্ট প্রকাশ দেখতে পেলাম। মক এপিক থেকে নৈতিক কবিতার একটা যেন রূপান্তর এখানে হয়ে গেছে। বেলিন্ডা বনাম ক্লারিসা যেন এখানে ফুটে উঠেছে, রূপ বনাম যেন বিবেক ফুটে উঠেছে, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে থ্যালাস্ট্রিসের কথা শেষ হওয়ার পরে কোনো ইতিবাচক ফল না আসায় বেলিন্ডা ভ্রুকুটি করছেন এবং থ্যালাস্ট্রিস তাকে ক্রুড বা শুদ্ধিবাচক বলে বিবেচনা করছেন। মানে ক্লারিসা প্রথমেই প্রশ্ন করলেন যে নারীদের সৌন্দর্যকে কেন সবচেয়ে বেশি প্রশংসা এবং সম্মান করা হয়। তিনি স্বীকার করছেন যে পুরুষরা সুন্দরীদের দেবদূত বলে ডাকে, তাদের প্রশংসা করে, সব ধরনের বিলাসিতা দিয়ে তাদেরকে ভূষিত করা হয়। তবে তিনি যুক্তি দেন যে এই সমস্ত গৌরব এবং প্রচেষ্টা নিরর্থক যদি না সৎ বিবেচনা থাকে, সেই সম্মান যদি না গুড সেন্স সেই সম্মান ধরে রাখতে পারে যা সৌন্দর্য দিয়ে অর্জন করা হয়। মানে ক্লারিসার মতে সারা রাত নাচ, সারাদিন সেজেগুজে থাকলে গুটি বসন্ত বা বার্ধক্য দূর হবে না। নারীর প্রকৃত গুণেই আত্মাকে জয় করা যাবে। বাহ্যিক সৌন্দর্য কেবল চোখকে আকর্ষণ করতে পারে, মনকে নয়। মনকে আকর্ষণ করার জন্য কিন্তু সৎ চরিত্র থাকাটা খুবই জরুরি। বোঝা গেছে? আশা করছি এতদূর পর্যন্ত সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা মানে রেপ অফ দ্য লকের ক্যান্টো 5-এর ফার্স্ট পার্টটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে ক্যান্টো 5-এর পার্ট 2 নিয়ে।